কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মে আমি আজ উপস্থিত সনত কুমার গোস্বামী, সিনিয়র শিক্ষক, কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল। উপস্থিত প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় অষ্টম। পাঠের বিষয় হলো নগদান বই। তা আমরা আগেই জেনেছি, বহু পূর্বে তো হিসাব বিজ্ঞানে আমরা আগেই জেনেছি লেনদেন সম্পর্কে। লেনদেন থেকে শুরু হয় হিসাব বিজ্ঞানের উৎপত্তি। লেনদেন আদান আর প্রদান, গিভ অ্যান্ড টেক, এই দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় যে অর্থ সম্পর্কিত যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই ঘটনার দ্বারা যে লেনদেন হয়, সেই লেনদেনকে আমাদের হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত হয়। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন কোনো ঘটনা লেনদেনের অন্তর্ভুক্ত হবে না এবং হিসাব বিজ্ঞানেরও আওতাভুক্ত হবে না। সেই হিসাবে এক পক্ষ সুবিধা প্রদান করে, আর এক পক্ষ সুবিধা গ্রহণ করে। তা গ্রহণ এবং দান। এখন যিনি গ্রহণ করেন তাকে বলা হয় ডেবিট, আর যিনি দান করেন তা দাতা, তাকে বলা হয় ক্রেডিট। অর্থাৎ গ্রহীতা ডেবিট আর দাতা ক্রেডিট। অর্থাৎ এই ডেবিট ক্রেডিটের উপর ভিত্তি করেই আমাদের হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো আমরা করে থাকি। তা আজ আমাদের আলোচ্য বিষয় হলো যে নগদান বই বলতে কি বোঝো। নগদান বই কি? নগদান বই হচ্ছে একটা ব্যবসায়ের প্রতিষ্ঠানে অর্থই হচ্ছে ব্যবসায়ের মূল চালিকা শক্তি। অর্থের দ্বারা বিভিন্ন সম্পদ কেনা বেচা, দায় দেনা সব কিছুই পরিশোধ করা হয় অর্থের মাপকাঠিতে। তাই আমাদের এই নগদান বই শুধু নগদ লেনদেনকেই নিয়ন্ত্রণ করে, কোনো বাকি লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হয় না। নগদ সংক্রান্ত যত প্রকার লেনদেন ঘটে সবই নগদান বইয়ের অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা নগদান বই সম্পর্কে কি জানতে পারলাম। এবারে নগদান বইয়ের বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। নগদান বইয়ের বৈশিষ্ট্য এটাই যে নগদ প্রাপ্তি এবং প্রদান সম্পর্কে জানা যায় এবং কোনো অর্থের আত্মসাৎ বা অপচয় বা চুরি ইত্যাদি নগদান বইয়ের মাধ্যমে জানা যায়। নগদান বই সবসময় নগদ তহবিলকে নিয়ন্ত্রণ করে। এর গুরুত্বটাও তদ্রূপ। প্রাপ্তি এবং প্রদান, নগদ প্রাপ্তি এবং প্রদানের যে বিয়োগফলটা হয় সেইটা থেকে নগদ উদ্বৃত্তের পরিমাণ আমরা জানতে পারি যে নগদের পরিমাণ কত আছে। তাহলে এর গুরুত্ব অত্যাধিক। কিন্তু আমরা ইতিপূর্বে নগদান বই কত প্রকার ও কী কী সে সম্পর্কে একটু জেনে নেই। নগদান বই হচ্ছে 4 প্রকার। নগদান বই হলো 4 প্রকার। সেগুলো কি কি? 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই ও খুচরা নগদান। তা আমাদের নবম এবং দশম শ্রেণীর পাঠ্যসূচিতে আমাদের 3টি নগদান বই আছে, 1 ঘরা, 2 ঘরা এবং 3 ঘরা। খুচরা নগদান বইটা আমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ে নাই এবং আমাদের এটা পরে যখন উচ্চতর ক্লাসে আমরা যাব তখন সে সম্পর্কে আমরা জানব। যাই হোক, এই যে নগদান বইয়ের পার্থক্যগুলো হয়েছে কেন? ব্যবসায়ের ধরন, প্রকৃতি, আয়তন অনুসারে বিভিন্ন প্রকার হয়েছে।
তা এখন আমাদের আজকের আলোচনা হলো এইবার আজকে যে আমরা দুই ঘরা নকদান বই প্রস্তুত প্রণালী করব এবং তার আগে দুই ঘরা নকদান বই সম্পর্কে একটু ধারণা দিই। আমরা ইতিপূর্বে এক ঘরা নকদান বই করেছি। খতিয়ানের সঙ্গে এক ঘরা নকদান বইয়ের সম্পর্ক আছে। খতিয়ানের যে আমরা নগদান হিসাব করতাম সেইটি এক ঘরা নকদান বইয়ের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু দুই ঘরা নকদান বই একটু এর থেকে ভিন্নতর। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে এদিকে নগদ অর্থ এবং ব্যাংক দুটোর মাধ্যমে কিন্তু ব্যবসা পরিচালনা হয়। ব্যাংক উদ্বৃত্ত নিয়ে এবং নগদ উদ্বৃত্ত নিয়ে ব্যবসা পরিচালনা হয়। দুই ঘরা নকদান বইয়ের মাধ্যমে দুই ঘরা নগদান বইয়ের মাধ্যমে নগদ উদ্বৃত্তের পরিমাণও জানা যায়, আবার একত্রে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণও জানা যায়। এই জন্য এক ঘরা নকদান বই থেকে দুই ঘরা নকদান বই একটু তথ্যবহুল, কিন্তু এইটা বিশেষ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দুই ঘরা নকদান বইটাই বেশি প্রচলিত, কারণ তাদের কাছে একসঙ্গে তারা নগদ অর্থের পরিমাণও জানতে পারে, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণও জানতে পারে। অর্থাৎ নগদ এবং নগদ তহবিল সম্পর্কেও তারা জ্ঞাত থাকে এবং ব্যাংক উদ্বৃত্ত সম্পর্কেও তারা জ্ঞাত হয় এই দুই ঘরা নকদান বইয়ের মাধ্যমে। তা এবার আমরা দুই ঘরা নকদান বইয়ের প্রস্তুত প্রণালী সম্পর্কে এখন আলোচনা হবে এবং প্রয়োগ ইত্যাদি করব। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে তোমরা দেখো। প্রথমে সব কেটে নিতে হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা নবদানের প্রস্তুত প্রণালী সম্পর্কে আলোচনা করছি। নবদান বই কিভাবে প্রস্তুত করা হয়। তাহলে প্রথমে আমরা ঘর কেটে নিলাম, তারিখ, তারপর হচ্ছে প্রাপ্তি, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, এটা হলো ডেবিট সাইড। আর ক্রেডিট সাইডেও আবার তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে মোট ঘরের সংখ্যা হলো কয়টি? 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে নবদান বইয়ের 2 ঘরের নবদান বইয়ের ঘরের সংখ্যা হলো কয়টি? 12টি। তাহলে এবার কিভাবে আমরা প্রস্তুত করব? তাহলে আমি একটা প্রশ্ন আকারে তোমাদের ধারণা দিচ্ছি, তোমরা শোনো প্রিয় শিক্ষার্থী। এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। সেই প্রতিষ্ঠানের নাম হিসাবে আমি একটা প্রশ্ন উপস্থাপন করছি। প্রশ্ন যেহেতু বোর্ডে লিখে দেওয়ার মতন সময় নাই, এটা আমি মুখে প্রশ্ন করছি আর এখানে প্রয়োগ করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। মিস্টার আকাশের প্রতিষ্ঠান 2020 সালে জানুয়ারি মাসে তার লেনদেন ছিল নিম্নরূপ। তাহলে আমরা উপরে লিখতে পারি কি? মিস্টার আকাশের 2 ঘরা নবদান বই। মিস্টার আকাশের আকাশের 2 ঘরা নবদান বই। কিন্তু তার জানুয়ারির 1 তারিখে তার প্রশ্ন, নগদ উদ্বৃত্তের পরিমাণ ছিল 15,000 টাকা আর ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ ছিল 10,000 টাকা। এই যদি হয় প্রশ্নে, তাহলে আমরা কিভাবে 2 ঘরে নবদান বইয়ে প্রয়োগ করব? তাহলে আমরা লিখব কি? 1 তারিখ দেব জানুয়ারি 1 ডেবিট সাইডে, জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। আর উদ্বৃত্তের টাকা ছিল ব্যালেন্স বিডি, উদ্বৃত্ত। তাহলে ব্যালেন্স বিডিতে ছিল কত? তার নগদ টাকা ছিল কত? 15,000 টাকা। এই জন্য এই নগদের ঘরে দিলাম 15,000 টাকা। আর ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ ছিল তার কত? 10,000 টাকা। এই জন্য ডেবিট সাইডে ব্যাংকের ঘরে দিলাম 10,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রশ্নই যদি থাকে যে নগদ উদ্বৃত্ত এত টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত এত টাকা, তাহলে আমাদের প্রয়োগ করতে হবে কি করে? আমরা ডেবিট দিকে প্রাপ্তির ঘরে লিখব যে ব্যালেন্স বিলি, তারিখের ঘরে তারিখ দেব, নগদের ঘরে নগদ টাকা দেব আর ব্যাংকের ঘরে ব্যাংকের টাকা দেব। তাহলে আমাদের এই আইটেমটা লেখা হয়ে গেল। তারপর জানুয়ারি 5 তারিখে আর একটা মিস্টার আকাশের লেনদেন ঘটেছে। সেই লেনদেনটা কি? পণ্য নগদে বিক্রয় করেছে 10,000 টাকা। আমরা আগেই জানি নবদান বইয়ের একটা সহজ নিয়ম হলো এই যে কোনো অর্থ যখন আসবে সেটা ডেবিট দিকে, কোনো অর্থ যখন প্রদান চলে যাবে তখন সেটা ক্রেডিট দিকে বসে। সহজ নিয়ম। আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। সহজ উপায় বোঝার। তা সেই হিসাবে যখন মাল বিক্রয় করা হয় প্রতিদানে কি আসে? টাকা আসছে। আমরা দাবেদাও করে নিতে পারি যে টাকা যখন আসে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হয়। ক্রেডিট ডেবিটে আসবে, ওই যে খতিয়ানের নিয়ম, সেই নিয়মেই আমরা এটা ফলো করতে পারি, সেই নিয়ম ফলো করতে পারি আমরা। তবে যাই হোক, সহজ উপায়, টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, এইটা মনে রাখতে হবে। তাহলে মাল বিক্রয় করলে কি হয়? টাকা আসে। এই জন্যই প্রাপ্তি সাইডে লেখা হবে বিক্রয় হিসাব। তারিখ কত? তারিখ এখানে আমরা দিচ্ছি 5 তারিখে লেনদেন ঘটেছে, জানুয়ারি 5। জানুয়ারি 5 তারিখে লেনদেন ঘটেছে, এখানে লিখবো কি? বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। কিন্তু নগদে বিক্রয় হয়েছে, আর এই নগদে বিক্রয়ের জন্য নগদের ঘরে টাকা বসবে। কত টাকার মাল বিক্রি হয়েছে? 10,000 টাকা।
তারপরে আরেকটা প্রশ্ন আমি করছি যে মাল ক্রয় করে চেকে প্রদান করা হলো 2000 টাকা। যখন চেক প্রদান করা হয় তখন সেই টাকাটা কে দেয়? ব্যাংক দেয়। চেক ব্যাংকে না নিয়ে গেলে কি টাকা পাওয়া যায়? পাওয়া যায় না। সেই জন্য তাহলে মাল ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে নিঃসন্দেহে কিনা প্রধানের ঘরে যাবে ক্রয় হিসাব। জানুয়ারি 15 ক্রয় হিসাব। কিন্তু চেকের মাধ্যমে যখন মাল চেকের মাধ্যমে প্রদান করা হয় সে টাকা ব্যাংক দেয়, তাহলে ব্যাংকের টাকা কমে যায় ব্যাংক দিলে পরে। এই জন্য এটা 2000 টাকা ব্যাংকের ঘরে বসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে চেকের মাধ্যমে যদি টাকা প্রদান করা হয় তাহলে সেটা সেই টাকা ব্যাংক প্রদান করে, এই জন্য ব্যাংক কলমে যে সেই টাকাটা বসে। এবার ব্যাংকে জমা দেন 20 তারিখে। এইটা কিন্তু একটু জটিল মনে করো প্রিয় শিক্ষার্থী, আসলে জটিল নয়। জাবেদা করে নিতে হবে। জাবেদা করে নিতে হবে, কে বলা হয় কন্টা এন্ট্রি, বিপরীত দাখিলা। বিপরীত দাখিলার মাধ্যমে এটা করতে হবে। যেমন ব্যাংকে জমা দান 5000 টাকা, তাহলে ব্যাংকে যদি টাকা জমা দেওয়া হয় এই টাকাটা গ্রহণ করে কে? ব্যাংক। ব্যাংক যখন টাকা গ্রহণ করে, ব্যাংক হচ্ছে গ্রহীতা, সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কন্টা এন্ট্রি হবে। কন্টা এন্ট্রি কি? বিপরীত দাখিলা। তাহলে এখন নগদান হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যদি ক্রেডিট হয় ডেবিটে আসবে। আচ্ছা, আমরা তারিখটা লিখি 20 তারিখ। 20 তারিখ জানুয়ারি। তাহলে ব্যাংকে টাকা আমরা জমা দিয়েছি, ব্যাংক টাকা গ্রহণ করেছে, টাকা চলে গিয়েছে ব্যাংকে, সেই জন্যই ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট ডেবিটে আসবে কি হবে? নগদান হিসাব। ওই একই তারিখ প্রধানের দিকে যাবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কিন্তু খতিয়ান পৃষ্ঠার ঘরে হবে কি? কন্টা। ক দিতে পারো, সিউ দিতে পারো। কন্টা এন্ট্রি একে বলা হয় ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হলো কন্টা এন্ট্রি। তাহলে এখানে নগদান হিসাব ব্যাংকের ঘরে টাকা বসবে। কত টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে? 5000 টাকা। তাহলে এই ব্যাংকের ঘরে আমরা 5000 টাকা বসালাম। আর এখানে নগদ টাকা কমে যাচ্ছে, এই জন্য 5000 টাকা নগদের ঘরে বসলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই কন্টেন্টটা তোমরা খুব ভালো করে বোঝো। এইটাই আমরা অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থীদের একটু সমস্যা হয়। ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয় তাহলে ব্যাংকের টাকা বেড়ে গেল, ডেবিট সাইড, ব্যাংকের টাকা বেড়ে গেল। কিন্তু ব্যাংকে যখন ব্যবসার থেকে টাকা জমা দেওয়া হচ্ছে তখন ব্যবসায়ের নগদ অর্থ কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণে দেখো নগদের ঘরে ক্রেডিট সাইডে তোমার 5000 টাকা নগদের টাকা কমে গেল। এবারে আমরা আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো ব্যবসার জন্য। মানে ব্যাংক থেকে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে নয়, এটা অফিস প্রয়োজনে তোলা হয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠানের অফিসের প্রয়োজনে তোলা হয়েছে, তাহলে এটাও কন্টা হবে। ব্যক্তিগত প্রয়োজনে যদি টাকা তোলা হয় ব্যাংক থেকে, কন্টা হয় না। কিন্তু সেটা যদি স্পষ্ট ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ থাকতে হবে, আর যদি না থাকে, প্রশ্নে থাকে ব্যাংক হইতে উত্তোলন, ধরে নিতে হবে এটা অফিসের প্রয়োজনেই এটা উত্তোলন করা হয়েছে, এটাও কন্টা এন্ট্রি। কন্টা এন্ট্রি মানে কি আমি আগেই বলেছি, বিপরীত দাখিলা। তাহলে আমরা আগে কি করব? জাবেদা করে নেব। জাবেদা না জানলে
আমাদের এই নগদান বই করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাহলে যখন ব্যাংক থেকে উত্তোলন করা হয় টাকা আসতে, ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, তাহলে টাকা আসছে, আসলে ডেবিট বলেছি, তাহলে নগদান হিসাব ডেবিট, আর টাকা দিচ্ছে কে? ব্যাংক, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা হবে কন্টাইন কি হবে? কন্টাইন কি মানেই বিপরীত দাখিলা। তাহলে টাকা যখন আসছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক ক্রেডিট ডেবিটে আসে। তারিখ, এখানে একটা তারিখ বসিয়ে নিই, 20 তারিখ, না 20 তারিখ আমাদের হয়ে গিয়েছে, এটা 25 তারিখ দিই, এখানে 25 তারিখ বসাই আমরা। আর এখানে আমরা কন্টাইন কি বলে, এখানে তখন ব্যাংক হয়েছে, তাহলে একই তারিখ হবে এখানে 25 তারিখ, ব্যাংক হলে এখানে নগদান হিসাব হবে। কি বলে? বিপরীত দাখিলা। আমি আবারও তোমাদের বোঝাবো। টাকার পরিমাণ কত? ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করেছি কত? 3000 টাকা। তাহলে এখানে ব্যাংক হিসাব হলে নগদের পরিমাণ বেড়ে গেল, আমরা নগদ টাকা তুলেছি বলে নগদের ঘরে 3000, আর এখানে ব্যাংক চলে যাচ্ছে 3000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আবার তোমরা জিনিসটা স্পষ্ট হও যে ব্যাংক থেকে যখন আমরা টাকা তুলেছি ব্যবসার জন্য, তখন নগদ অর্থ আমাদের আসছে, নগদ অর্থ বৃদ্ধি পাচ্ছে আমাদের, সেই জন্যে ডেবিট থেকে নগদ টাকা, নগদের ঘরে টাকা বসেছে 3000 টাকা। প্রতিদানে ব্যাংকে যে জমানো টাকা ছিল ব্যবসায়ে কমে গেছে, এই জন্য ক্রেডিট থেকে 3000 টাকা বসেছে। কন্টেন্ট এটা ভালো করে তোমরা বুঝে নাও যে ব্যাংকে টাকা জমা দিলে কন্টেন্ট কি হয়, আর ব্যাংক থেকে টাকা তুললে কন্টেন্ট কি হয়। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা তোলা হয় কন্টেন্টটি হয় না। এবার আমাদের আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে কি বলি, কর্মচারীর বেতন প্রদান করা হলো। তাহলে কর্মচারীর যদি বেতন প্রদান করা হয় তাহলে কি হয়? টাকা চলে যায়। তাহলে এখানে কর্মচারীর বেতন, এখানে নামিক হিসাব বেতন, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন দিলে টাকা চলে যাচ্ছে, সেই জন্য আমি আগেই বলেছি টাকা যখন চলে যাবে নিঃসন্দেহে ক্রেডিট দিকে যাবে। তাহলে এখানে আমরা লিখবো একটা তারিখ বসাই, 30 তারিখ, 30 তারিখ বেতন প্রদান করা হয়েছে, তাহলে বেতন হিসাব, বেতন হিসাব। কিন্তু নগদ টাকা কমে যাচ্ছে, বেতন দেওয়া হয়েছে নগদে, কত টাকা? 2000 টাকা বসিয়ে দিই, 2000 টাকা, 2000 টাকা। তাহলে দেখো আমরা আগেই বলেছি যে নগদান বই করার সহজ পদ্ধতি, তোমরা জাবেদা করে নিবা। খতিয়ান আমরা যখন করাইছি, খতিয়ানের যে নিয়ম, নগদান বইয়ের নগদ নগদ হিসাব করেছি, যেটা নগদান হিসাব করেছি আমরা খতিয়ানে সব করে, সেই একই নিয়ম, এক ঘরা। 2 ঘরা এসে আমাদের একটু ভিন্নতা হলো কি, ব্যাংক কলমটা বেড়ে গেল। ব্যাংক কলমটা বেড়ে যাওয়ার কারণ 2 ঘরের সুবিধাটা কি, আমরা একই সঙ্গে নগদ অর্থের পরিমাণ জানতে পারছি, ব্যাংকের জমাকৃত অর্থের পরিমাণ জানতে পারছি ব্যবসায়ের এক নজরে। কিসের মাধ্যমে? 2 ঘরা নগদান বইয়ের মাধ্যমে। সেই জন্য 2 ঘরা নগদান বই 1 ঘরা নগদান বই থেকে একটু তথ্য বহুল। আচ্ছা, এবার দেখো কিভাবে আমরা ব্যালেন্সটা বের করবো, নগদ অর্থের পরিমাণ আর ব্যাংকের পরিমাণ আমরা কিভাবে জানবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালো করে দেখো। আগে আমরা ডেবিট সাইড যোগ করব। 25 আর 3 28,000 টাকা নগদের টাকা, ডেবিট সাইড 28,000, আর এখানে 15,000 ব্যাংকের টাকা। এই টাকাটা আমরা এবার
ক্রেডিট নিয়ে যাব। তাহলে নগদের টাকা নগদের ঘরে নিচেই বসবে 28,000 টাকা। এইবার 28,000 টাকা থেকে এই যে আমাদের ক্রেডিটের যে দুটো ব্যয় হয়েছে এই মাইনাস করতে হবে। তাহলে 5 আর 2 7, তাহলে আমরা 7,000 টাকা মাইনাস করবো। তাহলে আমরা এইভাবে করতে পারি 5 আর 2 7, 7 আর কত হলি 8 হয় 1 হলি। আচ্ছা 2 করতে 2, তাহলে আমরা 21,000 টাকা আমাদের কি হলো ব্যালেন্স থাকছে। 28,000 টাকা থেকে যদি 7,000 টাকা মাইনাস হয় থাকে কত 21,000 টাকা। আমরা সহজ নিয়মে করতে পারি, আমরা ক্যালকুলেটারে ব্যবহার করব না, না করে আমরা মুখে মুখে কিভাবে করতে পারি আমরা সেটা শিখব। এখানে দেখো 15,000 টাকা লিখলাম, তার কারণ ডেবিটে আমার ব্যাংকের টাকা তোলা হয়েছে কত 15,000 টাকা, এটি ব্যয় হয়েছে কত, এবার সেইটা দেখবো। 5,000, 5,000 টাকা ব্যয় হয়েছে, 15,000 থেকে 5,000 মাইনাস করলে থাকে কত 10,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে মাসের শেষ কত, শেষ তারিখ জানুয়ারি মাসের 31 তারিখ। ব্যালেন্স সিডি অ্যাকাউন্ট ক্লোজ করবো। অ্যাকাউন্ট ক্লোজ করবো আমরা। এইবারে এই সিডির টাকা পরবর্তী মাসের 1 তারিখে এসে কি হবে বিডি হবে। তাহলে পরবর্তী মাস কি জানুয়ারির পরে কি মাস হয় ফেব্রুয়ারি। তাহলে আমরা লিখব ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি। এই সিডির টাকা পরবর্তী মাসের 1 তারিখে এসে কি হবে 1 তারিখে এসে বিডি হয়ে যাবে। নগদ উদ্বৃত্ত হলো 21,000 আর ব্যাংক উদ্বৃত্ত হলো কত 10,000 টাকা। তাহলে এবার এক নজরে একজন ব্যবসায়ী বুঝতে পারছে তার 1 মাসের লেনদেনে নগদ লেনদেনে করে তার কত উদ্বৃত্ত আছে জানতে পারছেন, আবার তার ব্যাংকে কত টাকা তার উদ্বৃত্ত ছিল এবং ব্যাংক থেকে তার কত টাকা নিজে ব্যয় করা হয়েছে ব্যবসায়ে সেও এক নজরে দেখতে পাচ্ছে। এই হলো 2 ঘরের অজ্ঞান বইয়ের সুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 2 ঘরের অজ্ঞান বই সম্পর্কে জানতে পারলাম, কিন্তু এই 2 ঘরের অজ্ঞান বইয়ে শুধু কন্টেন্টটা পরেই কন্টেন্টটা ভালো করে তোমরা বুঝে নিবা, তাছাড়া সব কিছুই 1 ঘরের অজ্ঞান বইয়ের কায়দাই আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে যে আমরা আবার কিছু নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে এই অজ্ঞান বইয়ের পরিবর্তে জাবেদা প্রস্তুতির মাধ্যমে প্রাপ্তি ও প্রদান হিসাব নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদার মাধ্যমেও তারা হিসেব রাখছে বা হিসেব করতে পারে। তা এখন আমাদের 9ম ও 10ম শ্রেণীর পাঠ্যক্রমে নগদান বইয়ের সঙ্গে সঙ্গে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদাও সংকলন করা হয়েছে। তার কারণ এখন সৃজনশীল প্রশ্ন কেমন হবে একটু জেনে নাও। সৃজনশীল প্রশ্নে তোমাদের দেয়া থাকবে কন্টেন্টের পরিমাণ কত, 2 নম্বর থাকবে তাতে। তাহলে তোমাদের কন্টেন্টটি কিভাবে হবে, কোনটা হবে তোমাদের বুঝে নিতে হবে, এতে 2 নম্বর থাকবে। তারপরে যে প্রয়োগে একটা প্রশ্ন থাকবে যে 2 ঘরের অবদান বই প্রস্তুত করো, এতে 4 নম্বর থাকবে। তারপরে যে হয়তো তোমাদের 2 নম্বরে দিতে পারে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো, এটা সংকলন হয়েছে। তা যাক, আমরা আগামী ক্লাসে
আগামী ক্লাসে আমরা আবার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে আলোচনা করব। তাছাড়াও 3 ঘরা নগদান বই সম্পর্কে আলোচনা করব। তা 3 ঘরা নগদান বই সম্পর্কে একটু ধারণা তোমাদের দিই। যেমন আমরা 2 ঘরা নগদান বই পড়লাম, এর সঙ্গে 3 ঘরা নগদান বইতে কি হবে, একটা ঘর আমাদের বাড়বে, বাটার ঘর। ডেবিটও একটা একই রকম ছকে বাটার ঘর বেড়ে যাবে, ডেবিট দিকে একটা বাড়বে বাটার ঘর, ক্রেডিট দিকে একটা বাটার ঘর থাকবে। এমন কোনো জটিল নয় 3 ঘরা। 2 ঘরার মতনই যে 2 ঘরা পারবে সে 3 ঘরাও পারবে, শুধু বাটার ঘর একটা বেশি হবে। তা আগামী ক্লাসে তোমাদের জন্য তোমরা একটু 3 ঘরা নগদান বইয়ের ছকটা দেখে আসবা, পাঠ্য বইয়ে তোমাদের দেওয়া আছে, তোমরা দেখবা। আর নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদার সবগুলো মুখস্থ করবা। তারপর প্রয়োগ সম্পর্কে আগামী ক্লাসে আবার আলোচনা হবে। তা এখন সৃজনশীল প্রশ্ন হতে নগদান বইয়ের সঙ্গে আবার নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা সংশ্লিষ্ট হয়েছে। ওতেও 4 নম্বর থাকবে। মোট হচ্ছে 10 নম্বরকে ভাগ করা হয়েছে 2, 4 এবং 4। হিসাব বিজ্ঞানে 3টে প্রশ্ন থাকে, ক, খ, গ। সবাইকে আমার যেহেতু সময় শেষ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই সুস্থ থাকো। সবাইকে আমার ধন্যবাদ।